ম্যালেরিয়া আমাদের দেশে ফিমেল অ্যানোফিলিস মস্কিটো দিয়ে ছড়ায় এবং এটা আমাদের দেশে ম্যালেরিয়া 4 রকম আছে। মানে আমাদের দেশে 2 রকম, একটা ভাইভ্যাক্স এবং ফ্যালসিপ্যারাম। ফ্যালসিপ্যারামটা হিল ট্র্যাক্টসে পাওয়া যায় এবং ভাইভ্যাক্সটা প্লেন ল্যান্ডে। তবে ওয়ার্ল্ডে অন্য জায়গায় ওভ্যালি এবং ম্যালেরিয়াও পাওয়া যায়। তো আমরা দেখতে পেলাম যে ম্যালেরিয়া ফিভার যে আসে এটা 3টে স্টেজ। একটা হচ্ছে কোল্ড স্টেজ উনি বলেছেন, একটা হচ্ছে হিট স্টেজ যেখানে হট স্টেজ যেখানে জ্বর আসে এবং যখন জ্বর ছেড়ে যায় তখন সেটা প্রফিউজ সোয়েটিং হয়ে জ্বরটা ছেড়ে যায়। এবং কমপ্লিকেশন অফ ম্যালেরিয়া আমরা দেখতে পেলাম যে ডায়রিয়া, কাফ, সিভিয়ার এনিমিয়া, অ্যাকিউট কিডনি ইনজুরি এবং মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া, আনকনশাসনেস এবং কনভালশন, অ্যাকিউট পালমোনারি এডেমা, নিউমোনিয়া, অ্যাকিউট সার্কুলেটরি ফেলিয়ার, এইগুলো এবং কোলাপস, সার্কুলেটরি কোলাপস হতে পারে এবং লিভার ডিসফাংশন হতে পারে, জন্ডিস হতে পারে। এবং ম্যালেরিয়া ডায়াগনোসিসের জন্য আমরা ডাইরেক্ট মেথড থিক ফিল্ম এবং থিন ফিল্ম, এবং থিক ফিল্মে আমরা সাধারণত দেখি যে ম্যালেরিয়া আছে কিনা এবং থিন ফিল্মে আমরা স্পিসিস দেখি। আর ইনডাইরেক্টলি যেটা এখন পপুলার টেস্ট সেটা হচ্ছে আইসিটি টেস্ট। সেখানে আমরা দেখি যে একটা ব্যান্ড থাকলে এটা নেগেটিভ, 2টা ব্যান্ড যদি আসে তাহলে আমরা এটাকে পজিটিভ বলে ধরে নিই। এছাড়া মলিকুলার টেস্ট, পিসিআর টেস্ট, এটা এখনও রিসার্চ পারপাসে, তবে আমরা পিসিআর টেস্ট করে কনফার্মেটরি ডাইরেক্ট ডায়াগনোসিস আমরা বলে দিতে পারি। তবে আমরা ফ্যালসিপ্যারাম দেখলাম যে ফ্যালসিপ্যারামকে ট্রিটমেন্ট করতে আমাদের আর্টিমিটার এবং কোয়াট্রাম লাগে। কোয়াট্রাম ইজ দ্য কম্বিনেশন অফ দ্য আর্টিমিটার এবং লুমিফেন্ট্রিন। এবং ভাইভ্যাক্স ট্রিটমেন্ট করার জন্য আমরা সাধারণত ক্লোরোকুইন দিয়ে ট্রিটমেন্ট করি। এবং কেমো প্রোফাইল্যাক্সিস আপনারা শুনতে পেলেন। এবং প্রিভেনশন আমরা কিভাবে করব? প্রিভেনশন সাধারণত আমরা ইমপ্রেগনেটেড মস্কুইটো নেট ইনসেকটিসাইড দ্বারা ইমপ্রেগনেটেড এবং ইনসেকটিসাইড রেগুলার বেসিসে ছড়িয়ে যেতে হবে যাতে মস্কুইটোগুলো মরে যায়। এবং আমরা প্রভিশনালি আমরা সাধারণত নিজেদেরকে রক্ষা করার জন্য রিপিলেন্ট ইউজ করব, অডোমস জাতীয় রিপিলেন্ট। কালাজ্বর সম্বন্ধে আপনারা বুঝতে পারলেন যে কালাজ্বর আমাদের কাছে আসে, তার জ্বর অনেক দিন কোনো অ্যান্টিবায়োটিকই সে সারছে না এবং তারপরে তার ওয়েট লস হয়ে যাচ্ছে, সে কালো হয়ে যাচ্ছে এবং তার পেটের মধ্যে চাকা নিয়ে আসে। যখন আমরা জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, বলবে টাঙ্গাইল, অথবা বলবে জামালপুর, অথবা বলবে সে ময়মনসিংহ থাকে, অথবা বলবে রাজশাহী বা সিরাজগঞ্জ। এই অঞ্চলগুলো হচ্ছে এন্ডেমিক এরিয়া। তখনই আমরা বুঝে ফেলি যে এই রুগীর যে জ্বর হয়েছে সেটা কালাজ্বর এবং 3 সপ্তাহ বা 1 মাস যাবত সে এই জ্বর ভালো হচ্ছে না। আমরা তখন ডায়াগনোসিসে চলে যাই। আমরা তাকে ডাইরেক্ট ডায়াগনোসিস, আমরা তার বোন ম্যারো অ্যাসপিরেশন করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে এলডি বডিজ পাওয়া গেছে। এবং কালচার যদি করি আমরা অ্যানান মিডিয়াতে 22 ডিগ্রি সেলসিয়াসে আমরা প্রোমাস্টিকোড ফর্ম পাবো সেখানে। এছাড়া আমরা উই গো ফর আমরা ইনডাইরেক্ট টেস্ট করি। ইনডাইরেক্ট টেস্টে আইসিটি মেথড RK39 টেস্ট করে RK39 আমরা দেখি যে 2টা ব্যান্ড আসলে এটা পজিটিভ হয়ে যায়, একটা ব্যান্ড আসলে এটা নেগেটিভ। আমরা সিবিসি করতে পারি, আদার টেস্ট, এবং করলে দেখা যাবে যে তার আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব কিছু কমে গেছে এবং দেয়ার ইজ প্যানসাইটোপেনিয়া থাকবে এবং ESR হাই হয়ে যায়। তো আমরা আজকাল ট্রিটমেন্ট করছি কালাজ্বরকে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এবং এছাড়া আমরা সিঙ্গেল ডোজ সেটা উনি বলেছেন। এবং আগে আমরা মেল্টিফোসিন, তারও আগে আমরা সোডিয়াম স্টিবিগ্লুকোনেট দিয়ে ট্রিটমেন্ট করতাম। কালাজ্বরের আরেকটা ফর্ম আছে, যারা ম্যালট্রিটেড, যারা ওষুধ ছেড়ে দিয়েছেন পরে আবার কালাজ্বর নিয়ে আসেন, তারা আসলে PKDL, এটা স্কিন ম্যানিফেস্টেশন পোস্ট কালাজ্বর ডার্মাল লিশমেনিয়াসিস, এবং এইভাবে এটা নিয়ে আসেন। এবং এটা যখন নিয়ে আসেন তখন আমরা তাদেরকে ম্যাল্টিফোসিন দিয়ে ট্রিটমেন্ট করি ফর 12 উইকস, এবং অথবা সোডিয়াম স্টিবিগ্লুকোনেটও দেওয়া যেতে পারে। এবং এদের ডায়াগনোসিস করতে হবে আমরা সাধারণত RK39 যেটা আইসিটি টেস্ট সেটা পজিটিভ আসবে, এবং স্লিট স্কিন স্মিয়ার করলে দেখা যাবে যে এলডি বডিজ পাওয়া গেছে। সুতরাং এইভাবে, এবং কালাজ্বরকে আমাদের নির্মূল করতে হলে ম্যালেরিয়ার মতো একইভাবে আমাদের ইনসেকটিসাইড ইউজ করতে হবে, ইমপ্রেগনেটেড বেড নেট ইউজ করতে হবে, এবং কখনোই যেন আমরা
এই খালি গরুর ঘরের কাছে না শোয়, কারণ এই যেখানে গরুর ঘরের শেড আছে সেখান থেকেই কালাজ্বর বিস্তৃত হয় এবং কামড়ায় এবং কামড়িয়ে আমাদেরকে কালাজ্বর করে ফেলে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আজকে এখানে শেষ করছি। তবে আমি একটি সুযোগ নিতে চাই, রমজান এর মধ্যে আপনারা অবশ্যই নৈতিক এবং দৈহিক আত্মিক এই আত্মশুদ্ধি করবেন, কোনো মিথ্যা কথা নয়, এবং নিজেকে খুব ভালোভাবে পরিশুদ্ধ এবং পরিশীলিত থাকবেন। এবং আপনারা সাধারণত ইফতার করবেন কোনো একটা জুস দিয়ে, এবং কোনো ভাজা পোড়া খাবেন না, এবং পর্যাপ্ত ঘুমাবার চেষ্টা করবেন, এবং ফ্রুটস খাবেন বেশি ইফতারে, এবং এই জিলিপি বা এই পেঁয়াজু এগুলো খাওয়া সত্যি অস্বাস্থ্যকর। এবং তবে ছোলা ভাজা আপনারা খেতে পারেন। তাহলে হলো 1 নম্বর প্রসেস ফুড খাবেন না, 1 নম্বর, এবং কার্বোহাইড্রেট একটু কম খাবেন। তাহলে ইফতারিতে আমরা প্রথমে বুঝলাম যে চিনি ছাড়া ফ্রুট জুস একটি, সেটা হতে পারে বেলের শরবত, সেটা হতে পারে পেঁপের শরবত, সেটা হতে পারে আনারসের, অথবা ফল খাবেন বেশি করে, শশা, ক্ষীরা, পেয়ারা, এই ফলগুলো খেতে পারেন, এবং একটা সেদ্ধ ডিম এবং বুট, এবং সেই সাথে হালিম খেতে পারেন। এবং রাতের খাবারে আমরা সাধারণত খাই যে আমরা 1 ভাগ ভাত বা রুটি, তারপরে 1 ভাগ হলো সবজি, 1 ভাগ হচ্ছে ফল, এবং আরেক ভাগে হচ্ছে আমরা 4 ভাগের মধ্যে আরেক ভাগ আমরা সেখানে মাংস বা মাছ এবং সাথে ডাল নিব। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত 10 গ্লাস পানি যেন আমরা খেয়ে নিই। এবং সেহরিতে আবার আমরা, যেমন আমি যেটা করি যে 1 গ্লাস দুধ এবং কিছু ফল খেয়ে নিই। তবে আপনারা যারা এতটুকু অল্প খেয়ে পারবেন না, তারা 1 কাপ ভাত সাথে একটা ডিম এবং ডাল খেয়ে নিতে পারেন, অথবা বাদাম খেতে পারেন। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এই টাইমের মধ্যে, রোজার টাইমের মধ্যে আপনি 30 মিনিট অবশ্যই হাঁটা ব্যায়াম করবেন, হেঁটে নিজেকে সুস্থ রাখার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, রোজা ভালো কাটুক আপনাদের, এবং আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।